শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার জুলাই সনদের সংরক্ষণ সহ ৩ দফা দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেয়াদের সরিয়ে দিয়েছে পুলিশ। অবস্থানকারীদের সরিয়ে দিতে লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়। পরে জুলাই যোদ্ধারা সংসদ এলাকার বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর ও সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এ মুহূর্তে মানিক মিয়া এভিনিউ সহ সংসদ ভবন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর আগে সকাল 10টার দিকে সংসদ ভবনের ফটক টোপকে মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। এক পর্যায়ে ফটক টোপকে ভেতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন তারা। এরপর মাইক হাতে নিয়ে তাদেরকে শান্ত হবার অনুরোধ করেন একজন প্রতিনিধি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন। ফোর্স করার হুমকি দিছে, যদি আমাদেরকে মাইরাও ফেলা, আমাদের জুলাই যোদ্ধাদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা সংসদ ভবন ছাড়বো না। শহীদদেরকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিয়েছে, আহতদেরকে হলো গ্যাজেট করেছে জুলাই যোদ্ধা হিসেবে, আবার জুলাই ঘোষণাপত্রে লিখেছে জুলাই আহত। আমরা বলেছি আমাদেরকে বীর হিসেবে স্বীকৃতি দিতে হবে। আজকে জুলাই যোদ্ধারাই বৈষম্যের শিকার। আজকে একজন পুলিশ কমিশনার হয়ে উনি আমাদেরকে বল প্রয়োগের যে হুমকি দিয়েছে, এটি অন্যায় করেছে। আমরা এই মুহূর্তে সংসদ ভবনের সামনের সড়কটি মানিক মিয়া এভিনিউ, সেই সড়কটি দেখতে পাচ্ছি। পুরো সড়ক আমরা দেখেছি যে সেখানে অনেকক্ষণ ধরে আগুন জ্বলছিল। এখন আমরা ধোঁয়া দেখছি এবং আগুন নেভানোর চেষ্টা করছেন কেউ কেউ। এর আগে বেলা 1টার দিকে আমরা দেখেছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছে। পুলিশকে সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা গেছে। জুলাই যোদ্ধাদেরকেও দেখা গেছে তারা ইটপাটকেল নিক্ষেপ করছেন। সে সময়ে বেশ কয়েকজন জুলাই যোদ্ধা এবং পুলিশ সদস্যরা আহত হয়েছেন। আমাদের অনেক সংবাদকর্মীকেও আমরা আহত হতে দেখেছি, তাদেরকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে জুলাই যোদ্ধারা বাইরে গিয়ে আবারও বিক্ষোভ করার চেষ্টা করেন। এই সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন, পুলিশের গাড়িতেও আমরা ভাঙচুর করতে দেখেছি। এক পর্যায়ে একদল ব্যক্তি আবারও মঞ্চের ভেতরে ঢুকে যান এবং পুলিশ তাদেরকে আবারও সেখান থেকে সরিয়ে দেয়। এরপরে আমরা দেখেছি যে বিক্ষোভকারীদের একটি দলকে পুলিশ খামারবাড়ি মোড়ের দিকে, আরেকটি দলকে আসাদ গেট প্রান্তের দিকে সরিয়ে দেয়। আমরা দেখেছিলাম যে সেখানে কয়েক স্তরে নিরাপত্তা বলয়ে আসলে জায়গাটিকে বেষ্টনীর মধ্যে নেওয়া হয়েছে। সেখানে আমরা সোয়াট টিমের সদস্যদেরকে দেখেছি, তারপরে আমরা দেখেছি যে র্যাবের সদস্যরা আছেন, এরপরে সেনাবাহিনীর সদস্যরা আছেন, পুলিশরা কাজ করে যাচ্ছেন। আমরা এর আগে দেখে কয়েক দফায় আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। গতকাল রাতে, বৃহস্পতিবার রাতে বিক্ষোভের পর থেকে সকালে জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধা ব্যানারে শতাধিক মানুষ সংসদ ভবন এলাকার 12 নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেয়। এক পর্যায়ে তারা সংসদ ভবন এলাকার 12 নম্বর গেট টপকে ভেতরে ঢোকেন। মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে তারা স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের দাবি, জুলাই আন্দোলনে তাদের অবদানের স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসন বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে 1টার দিকে মঞ্চে এসে অধ্যাপক আলী রিয়াজ একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং তাদেরকে কিন্তু তাদের দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে আশ্বস্ত করেন। তাদের দাবি দেওয়াগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে বলে জানান তিনি এবং তাদেরকে ঘটনাস্থল, অনুষ্ঠানস্থল থেকে সরে যেতে অনুরোধ জানান। পুলিশ বাহিনীর সদস্যরাও তাদেরকে অনুরোধ জানান তারা যেন ঘটনাস্থল, অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান।
এরপরেও তাদেরকে 5 মিনিট সময় দেওয়া হয়, তারপরে যখন তারা সরে যান, সেখান থেকে সরে না যান, তখন পুলিশের সদস্যরা তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। আজকে বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে সরকার। সেখানে বিএনপি, জামায়াত ও ইসলামী দলগুলো সহ বিভিন্ন দল এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল বৃহস্পতিবার রাতে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তারা জানিয়েছে আইনি ভিত্তি নিশ্চয়তা ছাড়া তারা এখন জুলাই সনদে স্বাক্ষর করবেন না এবং জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংশোধিত খসড়া না পেলে সনদে সই করবে না বাম ধারার 4টি দল, তারা এমনটি জানিয়েছিলেন। কিছুক্ষণ আগে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল একেবারেই বন্ধ ছিল, এখন আমরা একটা দুটা করে গাড়ি সেই পথে চলাচল করতে দেখছি। বিভিন্ন জায়গায় জায়গায় আমরা এখনো, এর আগে আমরা দেখেছিলাম যে 1টার পর থেকে বিভিন্ন জায়গায় জায়গায় আগুন জ্বলছিল, এখন সেই আগুন নেভানোর চেষ্টা করেছেন কেউ কেউ এবং এখনো আমরা ধোঁয়া উঠতে দেখছি সেখানে। রাজধানীর খামারবাড়ি এলাকা থেকে এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আরাফাত। আমরা সরাসরি যেতে চাই তার কাছে। আরাফাত, আপনি খামারবাড়ি এলাকার এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে তো জুলাই যোদ্ধাদেরকে একাংশকে সেদিকে সরিয়ে দিয়েছে পুলিশ, কি পরিস্থিতি দেখছেন আপনি সেখানকার? এখানে আমরা কিছুক্ষণ আগে এসে এখানে যতটুকু দেখেছি যে পুলিশের উপরে ইট পাটকেল ছোড়া হয়েছে এবং কিছু ইট পাটকেলের ছবিও আমরা হয়তো রাস্তায় দেখাতে পারবো। এরপরে রাস্তাতে 2 জায়গাতে এরা আসলে কারা ছিলেন আমরা ঠিক আইডেন্টিফাই করতে পারিনি, তবে তাদের সবারই মোটামুটি একই ধরনের গেঞ্জি পরা ছিল, অর্থাৎ আমরা জুলাই যোদ্ধা বা জুলাই যারা আহত ওদেরকে বলতে পারি, তবে আমরা আনুষ্ঠানিকভাবে এটা এখনো বলতে পারছি না। আমরা যেটা দেখেছি গত 15 মিনিট ধরে এখানে মোটামুটি একটু মারমুখী অবস্থানই তৈরি হয়েছিল। আপনি দেখছেন যে এখানে এই 5-7 মিনিট ধরে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির কারণে পুলিশ সদস্যরা স্পটে এইখানে দাঁড়িয়ে আছেন এবং কিছু ছাত্র বা জুলাই যোদ্ধারা এখানে রাস্তার উপরে বিভিন্ন জিনিস দিয়ে আগুন ধরিয়েছিলেন এবং খামারবাড়ির মোড়টাতে যে জঙ্গল পরিষ্কার করে যেই উচ্ছিষ্ট রাখা হয়েছিল সেইগুলোতেও আগুন ধরিয়ে দিয়েছেন জুলাই যোদ্ধাদের একটি অংশ। আর এখনো দেখতে পাচ্ছেন যে রাস্তায় আগুন জ্বলছে। আমরা এখানে আসার সময় ফার্ম গেটের থেকে যে খামারবাড়ির যে রাস্তাটি আছে সেই রাস্তাটি বন্ধ পেয়েছি, অর্থাৎ সেইখানে পুলিশ ব্যারিকেড দিয়ে সেটি বন্ধ করে রেখেছিল এবং আমরা সেই বিজয় সরণি হয়ে এদিক দিয়ে আসতে হয়েছে। এখানে বৃষ্টির পরবর্তী সময় আসলে দোনো পক্ষই কিছুটা ঠান্ডা অবস্থায় আছেন। আমরা দেখতে পেয়েছি যে খামারবাড়ি থেকে যে পথটি পান্থপথের দিকে গেছে ভেতরের রাস্তা, সেই রাস্তাটিতে পুলিশের বেশ অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং ওইখানে একটু আগে একজন পুলিশ সদস্যকে আটকে রাখা হয়েছে এরকম একটি খবরে এখানকার অর্ধেক পুলিশ সদস্য খামারবাড়ি থেকে পান্থপথে যাওয়া যে রাস্তাটি আছে সেই রাস্তার সামনে রয়ে গেছেন। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে কিছু সদস্য এখানে অবস্থান করছেন এবং পুলিশ মোটামুটি এখানে শক্ত অবস্থানে রয়েছেন। যদিও আমরা এখনো পর্যন্ত এখানে সেনা সদস্যদের এই মোড়টাতে এখনো দেখতে পারিনি। বৃষ্টি আসার কারণে পুলিশ সদস্যরা মোটামুটি 2টি ভাগে ভাগ হয়ে গেছেন। একটি গ্রুপ আপনি আমাদের সামনেই দেখতে পাচ্ছেন, আর একটি গ্রুপ আছে আমাদের বাম পাশে অবস্থান করছেন, আর একটি গ্রুপকে অর্থাৎ 50 থেকে 100 জনের একটা গ্রুপকে আমরা এখানে যে খালি মাঠটি রয়েছে সেই খালি মাঠের এখানে আসতে দেখেছি। তবে
আমরা যতটুকু বুঝতে পেরেছি যে এইখানে যে যে আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যে সমস্যা হওয়ার কথা, যে যে অবস্থান করছিল সেই অবস্থানকে ছত্রভঙ্গ করে দেওয়ার পরে তারা এখানে এসে খামারবাড়ির এই জায়গাটিতে অবস্থান নেয়। অর্থাৎ খামারবাড়ির যে মূল সড়ক দ্বীপটি, সেই সড়ক দ্বীপে অবস্থান নেয় এবং এই সড়ক দ্বীপে অবস্থান নেওয়ার পরবর্তী সময় পুলিশ সদস্য এবং যারা আন্দোলনকারী অথবা যারা বিক্ষোভকারী ছিলেন তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এবং আপনি জানেন যে বৃষ্টির কারণে এখন মোটামুটি স্বাভাবিক অবস্থা রয়েছে। এখনো পর্যন্ত দুই পক্ষের যে সংঘর্ষ, পুলিশ আর আন্দোলনকারীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি না। আরেকটি বিষয় হচ্ছে যে এইখানে স্বাভাবিক সময় যেই ছাত্রদের থাকার কথা ছিল, এই থাকা ছাত্রদেরও আমরা এখানে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা দূরে দেখতে পাচ্ছি যে বিভিন্ন দোকানের সামনে কিছু ছাত্র অবস্থান নিচ্ছেন, আর আমরা দেখেছি যে কয়েকজন ছাত্র ভ্যানে করে এখান থেকে আসলে চলে যাচ্ছিলেন। তবে দুই একজনকে আমরা কথা বলেছি, যে দুই একজন আমাদের বলছিলেন যে তাদের সহকর্মী বা সহযাত্রী বা সহযোদ্ধা যারা আছে তারা দুই একজন আহত হয়েছে বলেও বলতে যাচ্ছে। আর ছাত্ররা যখন এখান থেকে যাচ্ছিলেন তখন তারা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে খুবই শক্ত কথাবার্তা বলছিলেন এবং কিছু শব্দ ব্যবহার করছিলেন। তবে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে গত 5-7 মিনিট ধরে এখানকার অবস্থান স্বাভাবিক রয়েছে। তবে যতটুকু বুঝতে পারছি যে ফার্ম গেট থেকে যে রাস্তাটি খামারবাড়িতে আসছে, সেই রাস্তাটি এখন খুলে দেওয়া হয়েছে। আমরা কিছু স্বাভাবিক যে যানবাহন, সেই যানবাহনকে এখানে আসতে দেখছি এবং আমরা মনে করছি যে এইখানের পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গেছে। রাফাত, যখন আপনি খামারবাড়ি এলাকায় পৌঁছান, জুলাই যোদ্ধা কাউকে আপনি দেখতে পেয়েছেন কিনা, তাদের কারোর সাথে কথা হয়েছে কিনা, বা পুলিশের পক্ষ থেকে কারোর সাথে আপনি কথা বলতে পেরেছেন কিনা, তারা কি জানিয়েছে আপনাকে? আমরা আপনার এই প্রশ্নের উত্তরটি আর একটু পরে একটু দিতে চাচ্ছিলাম। আমরা এখনো ওই কোনো সদস্যের সাথে কথা বলতে পারিনি। কথা বললে আপনাকে আমরা পরবর্তীতে বুলেটিনে জানাতে পারবো বলে আশা করি। ওই এলাকায় আপনি বলছিলেন যে খামারবাড়ি থেকে যেই সড়কটি পান্থপথের দিকে গেছে সেখানে পুলিশের সদস্যরা আছেন। অপর প্রান্তে কোনো নিরাপত্তা ব্যবস্থা বা নিরাপত্তা বেষ্টনী আপনি দেখতে পাচ্ছেন কিনা? কারণ আমরা যেমনটি দেখেছিলাম দুপুর 1:45টার দিকে জুলাই যোদ্ধাদের এক পক্ষকে এদিক থেকে সরিয়ে দিয়েছে পুলিশের সদস্যরা। আমরা আসলে বৃষ্টির কারণে যে অবস্থানে আছি, সেই অবস্থানে আমাদের এখন এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না। আমরা আপনার প্রশ্নগুলো পরবর্তী বুলেটিনে দিতে পারবো বলে আশা করছি। আরাফাত, আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। এদিকে এর আগে বেলা 1টার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিতে সরকার বদ্ধপরিকর। জুলাই সনদের 5 নম্বর দফা জরুরি ভিত্তিতে সংশোধন করা হয়েছে বলেও জানান তিনি। সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের এসব কথা জানিয়ে ওই এলাকা থেকে তাদের সরে যাওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি। রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন, আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিলম্বে যেন সেটা করা হয়, সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো। সেই কারণেই আবারও আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা কমিশন 31 অক্টোবর পর্যন্ত বহাল আছে, এইটি আজকে স্বাক্ষরিত হবে। এরপরেও এটাই শেষ কথা নয়, আমরা আছি, কমিশন, সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখব। কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটি জাতীয় ঐক্য নয়। কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। কিন্তু শ্রম কমিশন ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা নেই। সংস্কার কমিশনে শুধু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, সেখানে গণতন্ত্র নিয়ে ভালো কোনো লক্ষণ দেখা যায়নি। জুলাই সনদ স্বাক্ষরের নামে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে। আবারও যদি কোনো ফ্যাসিস্টের উত্থান হয় তবে তা রাজপথে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে নতুন দল জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক হলেন মাজহারুল ইসলাম ফকির, সদস্য সচিব রিয়াজ মোর্শেদ। ছিল যে সকল মাফিয়া অলিগাররা ছিল তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই। তাদের ব্যবসাগুলোকে এখনো প্রোটেক্ট করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই প্রোটেকশন দেওয়া হচ্ছে সেই মাফিয়াদেরকে, যারা শ্রমিকদেরকে এতকাল ধরে শোষণ করেছে। জুলাই সনদের সিদ্ধান্ত রাষ্ট্রের, তাই এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা থাকার কোনো কারণ নেই। তবে জুলাই সনদে স্বাক্ষর করা না করা যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্তের অংশ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের আয়োজনে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব জানান তিনি। ডাক্তার এজেড জাহিদ হোসেন বলেন, দীর্ঘ লড়াই সংগ্রাম ও ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রই সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। এর সফল বাস্তবায়নে সবার অংশগ্রহণ জরুরি। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে বলেন, শিগগিরই তার বাসায় ফেরার আশা রয়েছে। একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না। ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি, দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না। রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচন নিয়ে সরকার তার সঠিক পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার আশা করি সেই পদক্ষেপ সরকার নেবে। এটা সরকার অঙ্গীকারবদ্ধ এবং যারা জুলাই বিপ্লবে অপরাধের সাথে জড়িত তাদের বিচারের ব্যাপারেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে। রাকসু নির্বাচনে 23 পদের মধ্যে 20টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির। ভরাডুবি হয়েছে ছাত্রদল ও স্বতন্ত্র প্রার্থীদের। আধিপত্য বিরোধী প্যানেল থেকে জয়ী হন জিএস প্রার্থী। চূড়ান্ত ফল ঘোষণার পর শুরু হয় উচ্ছ্বাস আর স্লোগান। বিজয় প্রার্থীরা জানান, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফেরানোর পাশাপাশি বাস্তবায়ন করা হবে সব প্রতিশ্রুতি। দেশ স্বাধীনের পর 1972 থেকে 90 সাল পর্যন্ত 6বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভিপি পদে ছাত্রলীগ 2বার, ছাত্র মৈত্রী 2বার, ছাত্র ইউনিয়ন 1বার ও 90 নির্বাচনে 1বার ছাত্রদল জয়ী হয়। ভিপি পদে মুস্তাকুর রহমান জাহিদ। চূড়ান্ত ফল ঘোষণার পর উচ্ছ্বাস আর স্লোগানে মেতে ওঠে সমর্থকরা। দেশ স্বাধীনের পর রাকসুতে প্রথমবার 23টির মধ্যে 20টিতে বিজয়ী হয় ছাত্র শিবির। ভিপি পদে নির্বাচিত হয় ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। এজিএস সালমান সাব্বির। আধিপত্য বিরোধী প্যানেল থেকে জিএস পদে সালাউদ্দিন আম্মার। বিজয়ী প্রার্থীরা বলেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফেরানোর পাশাপাশি পূরণ করা হবে সব প্রতিশ্রুতি। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। আপনাদের পরামর্শ এবং সহযোগিতা অনুযায়ী আমরা নির্বাচিত প্রতিনিধিগণ একসাথে এই ক্যাম্পাসকে গড়ে তুলব ইনশাআল্লাহ। যতটুকু করা যায় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমাদের সহযোদ্ধারা, আমাদের জুলাইয়ের সহযোদ্ধারা, আমাদের ক্যাম্পাসের অধিকার আদায়ের আন্দোলনের সহযোদ্ধারা সবাই একসাথে হয়ে আগামীর ক্যাম্পাস বিনির্মাণ করব ইনশাআল্লাহ। দীর্ঘ 35 বছর পর শিক্ষার্থী বান্ধব প্রতিনিধি পেয়ে উচ্ছ্বাসিত সাধারণ শিক্ষার্থীরা। আমরা অনেক খুশি এবং আমাদের অনেক ভালো লাগছে, কারণ আমরা অনেকদিন পর আমাদের প্রতিনিধি পেয়েছি। আমরা আশা করব তারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, কারণ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে 72-73 বছর হওয়ার পরেও এখানে অনেক সংকট আছে। আমরা আবাসন সংকট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন উপাচার্য ও সিইসি। এটা একটা টিম এফোর্ট, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন এবং সেই চেষ্টার সুফলটা আমরা পাচ্ছি আর কি। ৩৫ বছর পর বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের ফলাফল, এই নির্বাচনকে আমি আমার প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করলাম। সবশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1990 সালে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। 17 ঘন্টা পর সকাল 7:30টার দিকে নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপ হাউসের আগুন। পুড়ে গেছে 8 তলা ভবনের সুতা, তুলা, যন্ত্রপাতি সহ বিভিন্ন সামগ্রী। তবে কারখানার শ্রমিকদের দ্রুত সরিয়ে নেওয়ায় হতাহত হয়নি কেউ। কারখানার নকশায় ত্রুটি সহ নানা কারণে আগুন নেভাতে সময় লেগেছে বলছে ফায়ার সার্ভিস। আগুনের ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি করেছে সংস্থাটি। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপ নামের কারখানার 7 তলায় আগুন লাগে। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো ভবনে। 17 ঘন্টা ধরে জ্বলা আগুনে পুড়ে গেছে 8 তলা ভবনের সুতা, তুলা, চিকিৎসার সামগ্রী, যন্ত্রপাতি সহ বিভিন্ন মালামাল। ফায়ার সার্ভিস বলছে কারখানার 2 পাশে লাগোয়া আরেকটি প্রতিষ্ঠানের ভবন ছিল, এজন্যই আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। শুক্রবার ভোরে 17 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে কারখানার আগুন। বাতাসে যখন চলে আসে আগুনটা বিস্তার লাভ করে, কিন্তু আমরা এটা ট্যাকেল করার জন্য আমরা আমাদের যে টার্ন টেবিল ল্যাডার, স্নোরকেল, লুপ সিস্টেম এগুলো ব্যবহার করছি। আগুনের ফুলকিকে আমরা ডাউন করতে চেষ্টা করেছি। কারখানা স্থাপনের সময় নিয়ম মানা হয়নি, অপরিকল্পিতভাবে রাখা হয়েছে দাহ্য পদার্থ, বলছে ফায়ার সার্ভিস। আগুন লাগার ঘটনা তদন্তে গঠিত হয়েছে 5 সদস্যের কমিটি। স্টোরের যে প্রিন্সিপাল এটা মেনটেন করে করা হয়নি এবং এখানকার প্রোডাক্টগুলো পরে যেটা পুড়ে যে এটা মানে আরেকটা রাসায়নিক এজেন্টে পরিণত হয়েছে। আগুনের কারণ, ক্ষয়ক্ষতি নিরূপণ সহ ঘটনা তদন্তে আলাদা কমিটি করেছে ইপিজেড কর্তৃপক্ষ। পুরো ভবনটি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করানো হবে জানালেন পরিচালক। এই কমিটির মাধ্যমে আমরা হয়তো 7 দিনের মধ্যে একটা তদন্ত করে আমাদের দাপ্তরিক যে তদন্ত কমিটির ফলাফল, সিদ্ধান্ত বা মতামত এটা আমরা জানাই দিব। আগুন লাগার ঘটনায় আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের ত্রিপুরায় 3 বাংলাদেশিকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার। সকালে এক বিবৃতিতে এই নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, গত 15ই অক্টোবর ভারতের ত্রিপুরা রাজ্যে সংঘটিত এই বর্বরোচিত ঘটনা মানবাধিকার এবং আইনের শাসনের চরম লঙ্ঘন। এমন নৃশংসতা সভ্য সমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। ভারত সরকারকে অনতিবিলম্বে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পরে বিবৃতিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার এবং এ ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালানোর। গত 15ই অক্টোবর ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার জুলাই সনদের সংরক্ষণ সহ 3 দফা দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেয়া জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে পুলিশ। লাঠিচার্জের পাশাপাশি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হন। পরে জুলাই যোদ্ধারা সংসদ এলাকার বাইরে গিয়ে বিক্ষোভ করেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর এবং সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। সংসদ ভবন এলাকার সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত আলম, এই মুহূর্তে আপনি সংসদ ভবন এলাকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? আজ এই মুহূর্তে আমি মানিক মিয়া এভিনিউ অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ দিকে যে রাস্তাটি মানিক মিয়া এভিনিউ সেটা ঠিক মাঝখানে অবস্থান করছি। আমি একটু চিত্রটা দেখালেই বরং বেশি ভালো হয়। কিছুক্ষণ আগেই অর্থাৎ ঘণ্টাখানেক আগেই আসলে যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে জুলাই যোদ্ধাদের সাথে, সেটি আপনি বলছিলেন যে 3 দফা দাবিকে কেন্দ্র করে সকাল থেকেই আসলে তারা অবস্থান করছিলেন, সকাল থেকেই তারা আন্দোলন করছিলেন, স্লোগান দিচ্ছিলেন যে তাদের 3 দফা দাবি জুলাই সনদে বাস্তবায়নের মধ্যে থাকতে হবে, সেখানে তাদের আইনের স্বীকৃতি, আইনি ভিত্তিতে থাকতে হবে
এবং তাদের যে জুলাই যে বীর তাদের সেই বীরের মর্যাদা দিতে হবে এবং সার্বিক যে তাদের চিকিৎসা অর্থাৎ যারা আহত রয়েছে তাদের চিকিৎসা। এখন তারপরে তারা যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটেছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে, সেখানে ইট পাটকেল নিক্ষেপ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ হয়েছে এবং তারা কিন্তু মানিক মিয়া এভিনিউর রাস্তায় যেই কিছু কয়েকটি তাঁবু সম্বলিত কয়েকটি তাঁবু গেড়ে রাখা হয়েছিল, সেখানে কিছু সরঞ্জামাদি ছিল সেগুলো পোড়ানো হয়েছে। জুলাই যোদ্ধারা সেটি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগুন জ্বালিয়ে এইখানে আমি দেখাতে পাচ্ছি যেখানে কিছু সরঞ্জাম ছিল, এই যে গ্লাসগুলো আছে, প্লেটগুলো আছে, সেই প্লেটগুলোতে এই প্লেটগুলো কিন্তু আসলে এই ভাঙা প্লেট শত শত প্লেট ভাঙা হয়েছে এখানে। সেই এগুলোর মধ্যে ডিএমপি পুলিশের লোগো সম্বলিত এই প্লেটগুলো আমি দেখানোর চেষ্টা করছি আপনাকে। এছাড়া অনেক বিভিন্ন ধরনের গ্লাস প্লেট এগুলো রয়েছে, এগুলো এখানে রাখা হয়েছিল, যে কারণে অনেকেই আসবেন, তারা এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য রেখেছিলেন এখানে। এগুলো ভাঙচুর করা হয়েছে। এছাড়া এদিকে বেশ অনেকগুলো চেয়ার এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, বেশ অনেকগুলো টেবিল এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে 3টি তাঁবু ছিল, মাঝখানের তাঁবুটি একেবারেই পুড়ে গেছে এবং অর্থাৎ এই জায়গাগুলোতে যে সমস্ত সরঞ্জাম ছিল প্রায় 15 থেকে 20টা চেয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রায় 10 থেকে 12টি টেবিল পুড়িয়ে দেওয়া হয়েছে। টেবিলের আমি দেখানোর চেষ্টা করছি, এখনো কিন্তু ধোঁয়া উঠছে, নেভানোর চেষ্টা করা হচ্ছে পানি দিয়ে, কিন্তু এখনো নেভেনি। এই জায়গাটায় কিন্তু এখনো ধোঁয়া উঠছে এবং আশপাশে কিন্তু পুলিশও অবস্থান করছে এবং কিছু এইমাত্র রাস্তাটা কিছুটা স্বাভাবিক হয়েছে, অর্থাৎ গণপরিবহন কয়েকটা ঢুকতে শুরু করেছে এবং কিছুক্ষণ আগেই রাস্তার অর্থাৎ মানিক মিয়া এভিনিউর 2 পাশের রাস্তার মাথায় কিন্তু সেনাবাহিনী এসে অবস্থান করেছেন এবং এখানেও অবস্থান করছেন পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু অবস্থান করছেন এই পাশে। কারণ জুলাই যোদ্ধারা রাস্তার 2 পাশে সরিয়ে দেওয়া হলেও তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, যে কোনো সময় আসলে তারা আবারও এখানে প্রবেশ করার মতো একটি অবস্থা রয়েছে, যে কারণে কিন্তু তারা এখানে সবাই অবস্থান করছেন। পুরো রাস্তায় কিন্তু আসলে বিভিন্ন গ্লাস এবং কাঁচে ভরে গিয়েছে। পুরো মানিক মিয়া এভিনিউর একটা বড় অংশই কিন্তু পুরো রাস্তার এই বিভিন্ন ভাঙচুরে আসলে ছেয়ে গেছে আসলে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে গণপরিবহন শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে গণপরিবহন আসলে যাওয়া শুরু করেছে। তো সার্বিকভাবে বলা যায় যে আসলে আজকে যেই জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠানটি ছিল, সেই স্বাক্ষর অনুষ্ঠানটি আপনার কাছে জানতে চাইছিলাম, আপনি সার্বিক যে পরিস্থিতি, বিক্ষোভ এবং সংঘর্ষের যে পরিস্থিতি জানাচ্ছিলেন, এর প্রেক্ষিতে আজকের পূর্ব নির্ধারিত যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান বিকেল 4টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠানটি কি সফলভাবে হতে যাচ্ছে? পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে? জি, আসলে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুলিশের সাথে আমরা কথা বলেছি, কিন্তু যদি বলা যায় যে আসলে যেহেতু চারপাশে এখনো একটি আতঙ্ক রয়েছে, জুলাই যোদ্ধাদের আতঙ্ক রয়েছে, তারা তাদের দাবি দাওয়া নিয়ে আবারও যে কোনো সময় প্রবেশ করতে পারে, সেই জায়গা থেকে কিন্তু আসলে আজকের অনুষ্ঠানটি হবে কিনা বা আসলে সেটাকে একটা শঙ্কা তৈরি হয়েছে। আসলে বলা যায় যে আসলে হবে কিনা এখন আসলে বলা যাচ্ছে না, কারণ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। যে সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পুরো সংসদ ভবনের 4-5 ঘিরে কিন্তু তারা আসলে অবস্থান করছেন, যে কোনো সময় তারা যাতে না ঢুকতে পারে। বা তো এই বিষয়ে আসলে আরও কিছু পরবর্তীতে জানানো হবে হয়তো, যে আসলে তারা জানাবে কিছু। তো আমরা জেনেছি যে তাদের পক্ষ থেকে জানানো হবে যে আসলে এই অনুষ্ঠানটা কি পেছানো হবে নাকি আজই হবে, সে বিষয়টি আনুষ্ঠানিকভাবেই তারা জানাবে। তো এখনই আসলে বলা যাচ্ছে না, যে আসলে পরিস্থিতির উপর নির্ভর করছে আসলে আজকে জুলাই সনদ আসলে স্বাক্ষর হবে কিনা। যে পুরো সংসদ ভবন এলাকা পুলিশের সদস্যরা চারিদিক থেকে ঘেরাও করে রেখেছে, সেখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা এর আগে দেখেছি যে সোয়াট টিমের সদস্যদেরকেও আমরা দেখতে পেয়েছিলাম। আবার আপনি শঙ্কার কথাও জানাচ্ছেন, তাহলে কি মানে আমরা বলতে পারি যে পুলিশ পুরোপুরি এখনো পুরো এলাকার নিয়ন্ত্রণ তাদের আয়ত্তে নিতে পারেনি? না 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 আসলে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া গেছে বলে বলা যায় না, কারণ হচ্ছে তারা চারদিকে টহল অবস্থায় রয়েছে।
এবং তারা প্রস্তুতি নিয়ে রেখেছে। টিয়ার শেল, যথেষ্ট পরিমাণ টিয়ার শেল বা সাউন্ড গ্রেনেড হাতেই তাদের আমি দেখেছি। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড হাতে নিয়ে তারা আসলে কিন্তু চারপাশে কিন্তু অবস্থান করছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে তারা প্রস্তুতি নিয়ে রাখছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সব বিশৃঙ্খলা এড়ানোর একটা প্রস্তুতি তাদের রয়েছে। তো সেই জায়গা থেকে নিয়ন্ত্রণে রয়েছে এখনই বলা যাচ্ছে না। গণমাধ্যম কর্মীরা কিন্তু পুরো মানিক মিয়া এভিনিউ জুড়েই বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, কারণ যে কোনো সময় আবারও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তবে স্বাভাবিক বলা যায় যে কিছুটা গণপরিবহন চলাচল শুরু করেছে, তবে পুরোপুরি বলা যায় না যে আসলে একেবারেই স্বাভাবিক হয়েছে। আর জুলাই সনদের বিষয়টি, স্বাক্ষরের বিষয়টিও আসলে শঙ্কার মধ্যেই রয়ে গেছে। রিফাত, আপনি আরো তথ্য সংগ্রহের চেষ্টা করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ স্থাপন করব। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ধানমন্ডি 27 নম্বরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আপনি তো এর আগে ছিলেন খামারবাড়ি এলাকায়, সেখানকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে আছেন ধানমন্ডি 27-এ, সেই এলাকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? সেদিকে কি আপনি জুলাই যোদ্ধাদের কোনো গ্রুপকে একত্রিত হতে দেখেছেন কিনা? আচ্ছা, আমরা এখন ঠিক আছি ধানমন্ডি 27-এর বিআইএম ওটার সামনে। এখানে আপনার রাপা প্লাজার সামনে আপনি দেখেন যে এই মুহূর্তে রাস্তার উপরে আগুন জ্বালানো আছে। এখন থেকে 8-10 মিনিট আগে এইখানে জুলাই যোদ্ধারা অবস্থান করছিল বলে আমরা পুলিশের এবং অন্যান্য স্থানীয়দের সাথে কথা বলে এটা জানতে পেরেছি। এবং আমরা জানতে পেরেছি যে জুলাই যোদ্ধাদের একটি অংশ এইখানে অবস্থান করছিল। অবস্থানকালীন তাদেরকে একটা সময় পুলিশ এসে তাদেরকে বারণ করে এবং তাদের বল প্রয়োগ করে। বল প্রয়োগের একটা পর্যায়ে এইখানে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করা হয়। জুলাই যোদ্ধারা এখানে রাস্তার যে সড়ক দ্বীপের যে টিন, সেই টিনগুলো তুলে এনে রাস্তা ব্লক করার চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীতে পুলিশ বল প্রয়োগ করে এটা ওদেরকে সরিয়ে দেয়। আমরা যতটুকু জেনেছি পুলিশের সূত্র থেকে যে এইখানে মূলত সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল মারা হয়েছিল। বেশিরভাগ সাউন্ড গ্রেনেড মারা হয়েছিল, কোনো গুলির ঘটনা ঘটেনি। তবে ইট পাটকেল সংগ্রহ করে জুলাই যোদ্ধারা পুলিশকে প্রতিহত করতে চেয়েছিল। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদেরকে এইখান থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেলের মাধ্যমে আস্তে আস্তে সরিয়ে কলা বাগানের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এবং একটু আগে, অর্থাৎ 5-7 মিনিট আগে তারা সোবানবাগ মসজিদের সামনে থেকে ওদিকে গেছেন। এবং যদি 27 নম্বরের মূল সড়ক দ্বীপে আমরা যদি যেতে চাই সেখানে দেখব যে সড়কে যে ডিভাইডার ছিল সেই ডিভাইডারগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এই ডিভাইডারগুলো জুলাই যোদ্ধারা ভেঙেছেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে যে এইখানে যে 27 নম্বরে আসার আগে আসাদ অ্যাভিনিউ যে মোড়টি রয়েছে, যেটাই স্থানীয়ভাবে আড়ংয়ের মোড় নামে পরিচিত, সেই জায়গাটাতে আমরা দেখেছি যে এই মুহূর্তে সেনা সদস্যরা সেটি কর্ডন করেছে এবং সেনাবাহিনীর একটি বড় টিম এখন ওইখানে উপস্থিত আছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থাটা দেখছেন। সেইখানে আমরা দেখেছি আর্ম পুলিশ ব্যাটালিয়নের বড় একটি উপস্থিতি এবং তার সাথে এসপিবিএন স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের কিছু সদস্যকে আমরা দেখেছি। অর্থাৎ আসাদ এভিনিউর এই জায়গাটিতে, আসাদ এভিনিউর এই অংশটিতে সেনাবাহিনীর সদস্য এবং আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের আমরা দেখেছি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে খামার বাড়ি যখন ছেড়ে আসি তখনই দেখেছি যে পুলিশ সদস্যদের বৃষ্টিতে ভেজা অবস্থায় পুলিশ সদস্যদের সাথে সেনাবাহিনীর সদস্যরা তখন এখানে ডেপ্লয় হয়েছেন এবং সেনা সদস্যরা ওখানে নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। এইখানে আমরা পুলিশের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এই মুহূর্তে এই অংশে, অর্থাৎ ধানমন্ডি 27 নম্বর অংশে যে জুলাই যোদ্ধারা ছিলেন তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে পুলিশরা কলাবাগান এবং আরেকটা গ্রুপকে 27 নম্বরের দিকে অর্থাৎ ধানমন্ডির দিকে নিয়ে গেছে। আর মোটামুটি এখন এখানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। একটু আগে যখন এখানে সংঘর্ষ চলছিল তখন এখানে যান চলাচল বন্ধ হয়ে যায় এক প্রকারে। তবে আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখন উভয় দিক থেকেই যান চলাচল হচ্ছে। আপনি জানেন যে শুক্রবারে বিকেল বেলার এই সময়টাতে যে ঢাকায় সাধারণত যান চলাচল একটু কমই থাকে, তারপরও আজকে আমরা মোটামুটি এখন দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যান চলাচল শুরু হয়েছে।
আরেকটি বিষয় এখানে বলতে চাই যে এই জুলাই এইখানে যে শক্ত অবস্থান ছিল সেই অবস্থানটা এখান থেকে পুলিশের বল প্রয়োগের কারণে চলে গেছে কলাবাগানের দিকে। আর খামারবাড়ির যে অংশটি ছিল খামারবাড়ির অংশটি থেকে সেখানে একটি অংশকে বল প্রয়োগ করে পুলিশ যেটি পান্থপথের দিকে নিয়ে গেছে। ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। চলে যাচ্ছি পরের খবরে। রাজধানীর ফরচুন টাওয়ারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই সময় তাদের কাছ থেকে 200 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। পুলিশ জানায় 3 মাস ধরে স্বর্ণের দোকানটিতে চুরির উদ্দেশ্যে রেকি করে দলটি। গত 8 অক্টোবর ঘটনার দিন 3 জনের চোরের দল অভিযানে নামে। এই ঘটনায় এক আসামিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফরিদপুর ও বরিশালে অভিযান চালিয়ে 200 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। পুলিশ বলছে এই চক্রটি 2021 সালে কর্ণফুলী গার্ডেন সিটিতে স্বর্ণের দোকানে চুরির সাথে জড়িত ছিল। এই সময় তাদের কাছ থেকে 1,70,000 টাকাও উদ্ধার করে পুলিশ। আমি ডিবির 3টে টিমকে অ্যাট এ টাইম কাজে লাগায় প্রায় তারা 72 ঘন্টা বাংলাদেশের বিভিন্ন জায়গায় টানা অভিযান পরিচালনা করে। প্রায় 200 ভরি স্বর্ণ আমরা উদ্ধার করি, আর সামান্য কিছু রূপা উদ্ধার করা হয়েছে। এটাও ওই চুরির ওই এখান থেকে। রাজধানী বাজারগুলোয় সবজির সরবরাহ ভালো হলেও দাম এখনো চড়া। শীতের আগাম সবজি কিনতে হচ্ছে 100 টাকার বেশি দামে। গ্রীষ্মকালীন সবজির দাম গড়ে 60 টাকার উপরে। এছাড়া সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 145 টাকায়। তবে ভোজ্য তেলের দাম এখনো স্থিতিশীল। রাজধানীর কাঁচাবাজারে গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি উঠেছে আগাম শীত মৌসুমের সবজিও। তবে পর্যাপ্ত সরবরাহ হলেও গুনতে হচ্ছে চড়া দাম। পটল, করলা, কাঁকরোল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে। আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে। শীতের সবজি শিম বিক্রি হচ্ছে 200 টাকা। ছোট আকারে ফুলকপি, বাঁধাকপির দাম প্রতিটি 70 টাকা। বাড়তি দামের কোনো ব্যাখ্যা নেই বিক্রেতাদের। যে বৃষ্টি হয়েছে, কৃষকেরা ফসল যেটা করছে সেটা নষ্ট হয়ে গেছে গিয়া। আবার অনেক যেগুলো গরিব কৃষক ওগুলা বয় আর খেতি করে না। আমাদের আয় রোজগার যে হিসেবে সেই হিসেবে আমাকে বাজারে গেলে পকেটে শূন্য হয়ে যায়। ঠিক আছে, তো এই অবস্থায় মানে খুবই আমাদের জীবনযাপনটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা। 1 ডজন ফার্মের মুরগির ডিম কিনতে হচ্ছে 145 থেকে 150 টাকায়। সবকিছুই ধর মনে করো ঊর্ধ্বমুখী, কিন্তু নিয়ন্ত্রণ কোনো কিছু নাই। তাকে ইচ্ছা মতন তারা বিক্রি করতেছে, দেখার কেউ নাই। মিল মালিকরা ভোজ্য তেলের দাম লিটারে 6 টাকা বাড়ানোর ঘোষণা দিলেও সরকারি অনুমোদন মেলেনি। ফলে বাজারে নতুন দামে তেলের সরবরাহ শুরু হয়নি। আগের মতোই 189 টাকা লিটারে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরোধীহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।